অন্তর্বর্তী সরকারকে না বিপ্লবী না গণতান্ত্রিক বলায় গণ অধিকার পরিষদ নেতার উপর হামলা, ঘোষণাপত্রের দাবিতে অটল বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক কমিটি। বিগত ৩ নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, আগামী নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু, ব্রিটিশ এমপি রূপা হককে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, তরুণদের যোগ্য করে গড়ে তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বললেন নেতারা। নতুন সাইবার আইনে মানবাধিকার ইস্যু উপেক্ষিত, গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মত বিশেষজ্ঞদের, মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে না বিপ্লবী না গণতান্ত্রিক আখ্যা দেওয়ার পর বিক্ষুব্ধদের হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। 2018 সাল থেকে কোটা আন্দোলনে নেতৃত্ব দেয়া ফারুকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশে শহীদ পরিবারকে পর্যাপ্ত সহায়তা না দেওয়া, হতাহতদের তালিকা প্রকাশ না করা ও দায়ীদের গ্রেফতার না করে পালাতে সহযোগিতার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন অনেকেই। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের দেয়া বক্তব্যের জেরে পণ্ড হয়ে যায় জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশ। গুরুতর আহত ফারুক হাসানকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরে এই হামলার বিচার চেয়ে শাহবাগ থানায় অবস্থান নেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এইভাবে হামলা চালিয়েছে পুলিশ, যদি এদেরকে গ্রেফতার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলের দায় কিন্তু পুলিশকে নিতে হবে। স্পষ্ট, আমরা কোনো ছাড় দিব না। রক্ত দিয়েছে হাসিনার বিরুদ্ধে লড়াই করে, এখন যদি সরকারের নব্য গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা পুলিশের কাছে এসেছি, পুলিশকে বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এর আগে ফ্যাসিবাদের বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা করেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। কারা করতে দেয় নাই সেটি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। সেই 5ই আগস্টে খনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন তারাই মূলত দায়ী এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে। এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বললেন না আমাদেরকে একটু সময় দেন, আমরা ভেবে দেখি, আমরা একটু আলোচনা করি? তারা বিন্দু পরিমাণ চিন্তা না করে তড়িৎ গতিতে জিওজুর বলে মেনে নিলেন। তারপরে আর্মির গাড়িতে করে তাদের নিয়ে আসা হলো রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবনে। এতে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের বক্তব্যে উঠে আসে ফ্যাসিবাদের প্রতিবাদ করায় কিভাবে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্বজনরা। এই খুনি হাসিনার অর্ডারে আমার ছেলেরা হত্যা হয়েছে, গুলি করছে নির্মমভাবে। আমি আমার ছেলেদের কোনো হাসপাতালে দিতে পারি না। হেলিকপ্টারে আমার বাচ্চাকে মারছে, দেখেন আমি লেখা আনছি, আমার ব্যানারে আছে। এই হেলিকপ্টারের লোক র্যাব, সে কি করে ভালো পদ পায়? এখন সে ভালো একটা পদে চাকরি করতেছে। এই নির্দেশটা কে ছিল? ডিবি হারুন। জানতে চাই সেখানে 5 মাস হয়ে গেল, কোনো বিচার কার্য এখনো শুরু হলো না কেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের দাবি জানানো হয় সমাবেশ থেকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি পেতে ঘোষণাপত্র সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এজন্য 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ করবে তারা। তবে গণ অধিকার পরিষদ এবং সংসদ উভয় নির্বাচন একসাথে হলেও তাদের কোনো আপত্তি নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে গত 31 ডিসেম্বর প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সরকারের আশ্বাসে তারা ঘোষণাপত্র প্রকাশ না করলেও সমাবেশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষণাপত্র প্রকাশে 15 দিন সময় দেওয়া হয় সরকারকে।
এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ না দেখায় সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার করা সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৭১-এর স্বীকৃতি থাকলেও ৯০ বা ২৪-এর আন্দোলনের কোনো স্বীকৃতি নেই। সেই স্বীকৃতি পেতেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেও অন্তর্বর্তী সরকারের আশ্বাসে পিছিয়ে আসে তারা। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। সকল রাজনৈতিক দলগুলোকে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করব, যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুনভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার ড্রাফট আহ্বান করুক। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনোটা কন্ট্রাডিক্টরি না। তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন, তারা যে জন্য রক্ত দিয়েছিলেন, ইতিহাসের অন্যতম একটি অধ্যায়, এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে। সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ এমপি রূপা হককে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রূপা হক তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টাকে বলেন, গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, ফলে অগ্রহণযোগ্য সংসদ ছিল বাংলাদেশে। আগামী সাধারণ নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরে ডক্টর ইউনূস তাকে জানান, আগামী নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়, এবছরই অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন আয়োজন করা হবে। তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানে জনগণের ওপর চালানো হাসিনা সরকারের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন রূপা হকের কাছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকি ২০০৪ সালে কোনো অর্থ পরিশোধ ছাড়াই যুক্তরাজ্যের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি নেন। জমির রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক প্রমোটার। মোতালিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে জড়িত। নথি অনুযায়ী ফ্ল্যাটটি ২০০১ সালে ১,৯৫,০০০ পাউন্ডে কেনা হয়েছিল। টিউলিপকে ফ্ল্যাট হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছেন মোতালিফ। অপর একটি সূত্র বলছে, টিউলিপের মা বাবা মোতালিফকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন। সেই কৃতজ্ঞতা থেকেই মোতালিফ ফ্ল্যাটটি উপহার দেন। টিউলিপের এক মুখপাত্র বলেছেন, টিউলিপ সিদ্দিকের সম্পত্তি বা রাজনৈতিক সংযোগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এদিকে গেল মাসে বাংলাদেশের ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির ৪ মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চে এসব আবেদন শুনানি হবে। আবেদনের রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় সঠিক হয়নি।
গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 111-এর সময় তারেক রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় চাঁদাবাজির ওই 4টি মামলা করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের 1.5 দশকের স্বৈরশাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই এই দেশ স্বাধীন হয়েছে। শনিবার মোরেলগঞ্জ উপজেলার সদরে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে, ছাত্ররাই পারে নির্দ্বিধায় গুলির মুখে দাঁড়াতে। এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলেছেন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোর্শেদ আসিফ হাসান সহ অন্যান্যরা। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা তো অনেক ক্ষমতার বলে বলিয়ান ছিল, তারা অকাতরে গুলি করে ছাত্র জনতার জীবন নিয়েছে। এই স্বল্পতম সময়ের ভেতরে এত মানুষ তাদের বুকে রক্ত ঝরেছে, পৃথিবীর ইতিহাসে এর অনেক বেশি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে যত দেরি করবে, জনগণের মধ্যে নির্বাচন নিয়ে ততই শঙ্কা বাড়বে নানা ঝুঁকিও। শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর উচ্চ বিদ্যালয়ের মাঠে থানা ছাত্রদল সদস্য মোহাম্মদ রায়হান মিয়ার উদ্যোগে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই সরকার নির্বাচন দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনগণ আশা করেছিল খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে। বিএনপি এই সরকারকে সার্বিকভাবে সহায়তা করতে চায়, তারা যেন দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে। গত 16 বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার নির্বাচন নিয়ে এদেশের মানুষের সাথে তামাশা করেছিল। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের ভাষাগত পরিবর্তিত রূপই হল সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 বলেছেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। তারা বলেন, এই অধ্যাদেশের অংশীজনদের মতামত এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপর। আমলাতান্ত্রিকভাবে এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করা হয়েছে বলেও মনে করছেন তারা। ইমরুল কায়েসের রিপোর্ট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। আইনটির নানা অসঙ্গতি তুলে ধরেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। বৈধ স্ক্র্যাপিং এই আইনে অবৈধ ঘোষণা করতে পারে। আলোচকদের অভিযোগ, বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় শুধু ভাষাগত পরিবর্তন করে নতুন অধ্যাদেশে যুক্ত করা হয়েছে। সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা অধ্যাদেশগুলোতে অস্পষ্টতা রয়েছে বলেও জানান তারা। যেটা থেকে পরিষ্কার বোঝা যায়, এটাও হচ্ছে সেই নিয়ন্ত্রণের চিন্তাধারা থেকে তৈরি করে একটি আইন। সাইবার স্পেসে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত, এরকম কোনো তথ্য প্রকাশ ইত্যাদির অপরাধ ও দণ্ড। এই পার্টিকুলার সেকশনটা দেখবেন আপনার সেকশন 57-এর মধ্যে এক ধরনের ছিল ধর্মীয় অনুভূতির ব্যাপার। তারপরে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্টও ছিল। এই অধ্যাদেশে পুলিশের হয়রানি করার ক্ষমতা রয়েছে বলে অভিযোগ তাদের। এটা যাতে সরকারের রক্ষা কবচ না হয় সে বিষয়ে তাগিদ দেন তারা। এই মামলাগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে হয়রানি করা। এখন যদি আমরা মনে করি যে একটা বড় চেঞ্জ আসবে, আর মামলা শুধু হয়রানির জন্য হবে না, অন্য কারণে হবে, সৎ উদ্দেশ্য হবে, তাহলে কিন্তু কেস ম্যানেজমেন্টের একটা প্রয়োজন আছে। বক্তারা বলেন, আইন করতে হবে জনগণের স্বার্থে, শুধু সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নয়, যে কোনো বিষয়ে সরকারের উপর নজরদারি রাখার কথাও বলেন তারা। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না যেখানে, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। আন্তর্জাতিক আইনে শুধু
সাইবার সিকিউরিটির ব্যাপারে নয়, শুধু ডিজিটাল রাইটসের ব্যাপার নয়, কিন্তু তাদের অনেক ওপরে মানবাধিকারের কথা লেখা আছে। We run to the international human rights system when we are in danger, but it is during times of peace that we have to protect, respect and uphold those rights in our laws. নতুন অধ্যাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হলেও আগের আইনে দায়ের করা 4000-এর বেশি মামলা এখনো বাতিল হয়নি বলে জানান আলোচকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, মানুষ নির্দ্বিধায় ভয়হীনভাবে কথা বলতে পারছে। সরকারের সমালোচনা করছে, এটাও বর্তমান সরকারের একটি সফলতা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিশেল পার্কে ঢাকাস্থ বেলাবো থানা সমিতির বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অনেকেই। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের। বিশেষ পরিস্থিতির উদ্ভব হওয়ায় দায়িত্ব পালন করতে হচ্ছে তাদেরকে। পরিবারের তো নাই, আমাদের আসলে প্রকৃত অর্থে কোনো একেবারে ওরিয়েন্টেশনও সেরকম নেই। দেশ চালানোর কাজ রাজনীতিবিদদেরই। একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে যখন আসলে উপায় ছিল না বলে কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছে এবং তার মধ্যে আমরা আছি। আপনারা ইউটিউব যদি দেখেন, দেখবেন যে ভাষায় এই সরকারকে সমালোচনা করা হচ্ছে, এটা আমরা বহুদিন দেখিনি। এটা অনেকে ক্রিটিসাইজ করেন, আমি বলি যে এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে। ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন, আমি আশা করবো তারা ঠিক এই জিনিসটি বজায় রাখবেন। মানুষ যেন কথা বলতে পারে, কথা বলতে গিয়ে যেন তাকে চিন্তা করতে না হয় যে এই কথার বলার কারণে আমাকে জেলে যেতে হতে পারে অথবা আমার উপর অত্যাচার নেমে আসতে পারে। এটা যেন না হয়। মানুষ যেন কথা বলতে পারে। সবাই সেন্সিবল কথা বলবে না, উল্টাপাল্টাও বলবে অনেকে, কিন্তু বলার যদি সুযোগ থাকে তাহলে কোন কথাটা সত্যি, মানুষের কিন্তু বিচার বুদ্ধি আছে, মানুষ সেটা জেনে নিতে পারে। দুদিন পর রাজধানীর আকাশে সূর্যের দেখা মিলেছে, কমেছে শীতের তীব্রতাও, জনজীবনে ফিরেছে চাঞ্চল্য। আবহাওয়া অফিস বলছে, আগামী 3 দিন এমন রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, এরপর আবারও শৈত্যপ্রবাহের কারণে কমতে থাকবে ঢাকার তাপমাত্রা। শনিবার সকাল থেকেই ঢাকার কুয়াশার দাপট কম। সময় গড়ালে মেঘলা আকাশ কাটিয়ে সূর্যের দেখা মেলে। এতে গেল 2 দিনের জড়তা কাটিয়ে জনজীবনে ফিরে চাঞ্চল্য। শনিবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, দুপুরে বেড়ে দাঁড়ায় 21.9 ডিগ্রি সেলসিয়াস। রৌদ্রোজ্জ্বল দিনে রাজধানীর সড়কে বাড়তে থাকে রিক্সা সহ অন্যান্য যানবাহন চলাচল। 2 দিনে যে কালকে মনে করেন যে গাড়ি চালাইতে পারিনি, ঠান্ডায় প্রচুর ঠান্ডা গেছে কালকে। 2 দিনে আবার একবারে ইনকাম ছিল না আর কি, শীতে মানুষ বাড়িতে না, রিক্সা চলতো না। আজকে পরিমাণে যেরকম আছে এইভাবে থাকলে আমরা ভালো থাকতে পারবো। আবহাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে আগামী কয়েকদিন। এরপর শৈত্যপ্রবাহের সংখ্যা থাকায় 9 জানুয়ারির পর আবারও তাপমাত্রা কমতে পারে। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু ঊর্ধ্বগতি থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। ফলে আবার শীতের অনুভূতির যে তীব্রতা, তা আস্তে আস্তে একটু কমে যাবে। সারা বাংলাদেশেই 9 তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে এবং আমরা আশঙ্কা করছি যে শৈত্যপ্রবাহের নতুন আরেকটি স্কেল 9 তারিখের থেকে বা তারপর থেকে শুরু হতে যাচ্ছে। উত্তরাঞ্চলের চেয়ে কিছুটা বেশি উষ্ণ থাকবে রাজধানীর আবহাওয়া। কুয়াশা, ধুলা আর ধোঁয়ায় এবারের শীতে দৃষ্টিসীমাও কিছুটা কম থাকবে ঢাকার সড়কে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় রোদ উঠলেও শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে পঞ্চগড়ে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তিতে মানুষ। তবে রংপুরে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। 4 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পুরো অঞ্চল, সঙ্গে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি, বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় জেলা সাতক্ষীরায় জেঁকে বসেছে পৌষের শীত। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। প্রচণ্ড শীতে আয় রোজগার কমে গেছে নিম্ন আয়ের মানুষের। ঝিনাইদহেও বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড় না থাকায় বেশ কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
শুরুর দিকে খুব বেশি ভিড় না থাকলেও ছুটির দিনে শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের বেশ ভিড় ছিল। ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। 7 দেশের 11টি প্যাভিলিয়ন সহ এবারের মেলায় মোট স্টল বসেছে 361টি। শুরুর দিকে বিক্রি কম হলেও সামনের দিনগুলোতে বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে মেলায় প্রায় সব পণ্যের দাম বেশি বলে জানালেন ক্রেতারা। শুভ মাহফুজের রিপোর্ট। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন শনিবার। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক সমাগমে পূর্ণতা পেয়েছে মেলা প্রাঙ্গণ। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। এবারের পরিবেশটা অনেক ভালো, আর ইচ্ছা আছে কি বলে ইরানি স্টলে যাওয়ার। খুব ভালো লাগছে, অনেক লোকজন আসছে, মেলার পরিবেশ অনেক সুন্দর। ঘুরে দেখবো কেমন কি আছে নাই, কেনাকাটা আছে, কিছু কেনাকাটা করবো। এবার চতুর্থবারের মতো মেলা হচ্ছে পূর্বাচলে। মেলার এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা। আগের চেয়ে অনেকটাই বেটার, মানে আগে বাণিজ্য মেলায় দেখা যেত বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হতো, কিন্তু এখনটা অনেকটা ইজি হয়ে গেছে। বাণিজ্য মেলায় ভালো থেকে দেখে তাই এসেছি। পরিবেশ ভালো, অ্যাকচুয়ালি আমরা রিল্যাক্সেই সবকিছু কিনতে পাচ্ছি। দেশি বিদেশি পণ্যের ব্যাপক সমাহার রয়েছে এবারের মেলায়। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান সহ বিদেশি পণ্যের স্টল রয়েছে 11টি। দেশীয় স্টলের পাশাপাশি বিদেশি স্টল থেকেও পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। তবে দাম বেশির অভিযোগ তাদের। We are from Turkey and we bring from Turkish products. যা দেখেছি বাইরে থেকে প্রতিটা প্রোডাক্টই প্রাইস খুবই বেশি। বাইরে যে প্রাইসটা আমরা পাচ্ছি এখানে তার চেয়ে ডাবল মনে হচ্ছে আমার কাছে। মেলায় বিভিন্ন পণ্যের পাশাপাশি খাবারের স্টলও রয়েছে অনেক। শুরুর দিকে বিক্রি কম হলেও ধীরে ধীরে বাড়ছে, এমনটাই জানালেন বিক্রেতারা। বাণিজ্য মেলার সেরা আকর্ষণ হচ্ছে কাশ্মীরি আচার। আমরা প্রতি বছরের নিয়ে এবারও খুব ভালো সাড়া পাচ্ছি। গোছানো পুরোপুরি হয় নাই বাণিজ্য মেলার, তা আশা করি যে ভালোই হবে, খারাপ হবে না। একটু সত্য প্রবাহ ছিল, কুয়াশা ছিল, এই জন্য কাস্টমার কম ছিল। ক্রেতা বিক্রেতাদের সেবা দিতে রয়েছে বিভিন্ন ব্যাংকের স্টলও। কেউ কেনাকাটার জন্য আমাদের বুথ থেকে টাকা তুলতে পারছে, আমাদের সিআরএম মেশিনে ব্যবসায়ীরা টাকা জমা দিতে পারছে, ব্যবসায়ীরা নিরাপদে তাদের লেনদেন করতে পারছে। মেলায় মার্কসের প্যাভিলিয়নে রয়েছে নানা অফার। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনে নিচ্ছেন পছন্দের পণ্যগুলো। 1 কেজি ফুল মিল্ক ক্রিম পার হচ্ছে আপনার 400 গ্রামের একটা চা, এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1310 টাকা। আপনি 110 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে 1200 টাকায় আমাদের থেকে। এটার সাথে আপনি একটা মগ ফ্রি পাচ্ছেন, কুপন থেকেও একটা গিফট পাচ্ছেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্মরণে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কোথাও ছিলেন না। তিনি বলেন, ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত পাকিস্তান যেমন কাগজপত্রে ভাগ হয়েছিল, বাংলাদেশকেও তেমনিভাবে শেখ মুজিব স্বাধীন করতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধ করে নয়। মুক্তিযুদ্ধে শেখ মুজিব ছাড়া আর কারো অবদান নাই বলে আওয়ামী লীগ যে প্রচার করেছিল তা ইতিহাস বিকৃতি এবং মিথ্যাচার বলেও অভিহিত করেন তিনি। অভিযোগ করেন, শেখ হাসিনার জ্ঞাতস্বরেই সব গুমের ঘটনা ঘটেছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও তার সরকারকে দায়ী করেন আবুল কাশেম ফজলুল হক। জাতিকে সঠিক পথে চালানোর জন্য অপরাধীদের বিচার করার উপরও জোর দেন তিনি। সকল ভেদাভেদ ভুলে সব দল এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীর এফডিসিতে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। 2 দফায় নামাজ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে শেষ বিদায় জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বাদ জোহর প্রয়াত চিত্রনায়িকার মরদেহ শনিবার নেওয়া হয় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসিতে। সেখানে ও পরে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা হয়। এফডিসিতে চলচ্চিত্রের সোনালী সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমানকে চোখের জলে শেষ বিদায় জানান তার একসময়ের সহকর্মী, চলচ্চিত্র শিল্পী ও কলাকৌশলীরা। প্রয়াত অভিনেত্রীর স্মৃতিচারণ করেন সবাই। বিদায় বেলায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়। শুক্রবার দিবাগত রাত 1:15টার দিকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 60 বছর। নৃত্যশিল্পী থেকে নায়িকা হওয়া অঞ্জনা রহমান একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারকে না বিপ্লবী না গণতান্ত্রিক বলায় গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলা, ঘোষণাপত্রের দাবিতে অটল বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক কমিটি।
বিগত 3 নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, আগামী নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু, ব্রিটিশ এমপি রূপা হককে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের 4 মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, তরুণদের যোগ্য করে গড়ে তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বললেন নেতারা। নতুন সাইবার আইনে মানবাধিকার ইস্যু উপেক্ষিত, গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায়, মত বিশেষজ্ঞদের, মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।